দেখুন মেঘ সব নিচে নেমে এসেছে, আর এরকম একটা স্বর্গীয় দৃশ্য দেখে আমার ভীষণভাবে গাইতে ইচ্ছে করছিল, আজ मैं ऊपर आसमान नीचे आज मैं आगे जमाना है पीछे। আসলে শহরের হট্টগোল জীবনে রোজ নামচা থেকে কয়েক দিনের জন্য ছুটিতে বেরোতে পারলে, আর সেক্ষেত্রে গন্তব্য যদি হয় আমাদের কুইন অফ দ্য হিলস দার্জিলিং, তবে উচ্ছ্বাসটা এই রকমই হয়। যাচ্ছি দার্জিলিং আর টাইগার হিল থেকে সূর্য ওঠা দেখবো না, তা কখনো হয়? কিন্তু কথায় আছে না, ম্যান প্রপোজেস গড ডিসপোজেস, মানুষ ভাবে এক হয় আরেক। এবার আমাদের দার্জিলিং ট্যুরটা অন্যান্য বারের ট্যুরের মতন কিন্তু হলো না, অন্য রকম কিছুই ঘটলো। কি ঘটলো ক্রমে সবটা বলছি। আমি সাথী গোস্বামী বসু। দিব্য যাচ্ছিলাম, খটখটে রোদ, হঠাৎ কোথা থেকে এলো এক গুচ্ছ মেঘ, ঢেকে দিল চারদিক, সঙ্গে বৃষ্টি। আর অন দ্য ওয়ে একটি হোটেলে ঢুকলাম, সেখানে তৈরি হচ্ছিল একদম ইয়াম্মি সব মোমো। আসলে নিউ জলপাইগুড়ি স্টেশনে নাবা ইস্তক, আমাদের তো গাড়িতে করে যাত্রা শুরু হয়ে গেছে দার্জিলিংয়ের পথে। পেটে একদম ছুঁচো ডন মারছে, তখন একদম গরম গরম চিকেন মোমো, জাস্ট ওয়াও, কি নিখুঁত বানাচ্ছেন। আর বলছিলেন শখানেকের বেশি মোমো বানাতে হয় রোজ। দেখুন প্রথম যেভাবে শুরু করেছিলাম আর এখন যে আবহাওয়ার মধ্যে দিয়ে যাচ্ছি, পরিবর্তন তো হতে শুরু করেছে। মেঘ আসে আবার মেঘ চলে যায়, আমরা সবাই জানি যারা আমরা পাহাড়ে প্রায়শই গিয়ে থাকি। কিন্তু বৃষ্টিটা যে শুরু হলো সেটা কিন্তু লাগাতার চলতে থাকলো। পাহাড়ে বৃষ্টি মানে জ্যাম তো হবেই, কলকাতাতেই হয়। সব পেরিয়ে বিকেল নাগাদ পৌঁছালাম ডিভাইন হিমালয়ান রিসোর্টে। একটি ইংরেজদের প্রপার্টি, সেটা নতুন করে তৈরি করে নেওয়া হয়েছে, ঝা চকচকে চারিদিক একদম নতুন, বেশ লাগে হোটেল ঘুরে দেখতে। আর গাছ ছমছমে ব্যাপারও একটা ছিল, কেননা ওই যে মাথায় ঢুকে গেছে এটা ইংরেজদের তৈরি একটি প্রপার্টি, কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, তাদের সার্ভিসও খুব ভালো, বেশ লেগেছে আমার হোটেলটি। যদিও খুব বেশিক্ষণ বা পুরো যে সময়ে নির্ধারণ করে যাওয়া হয়েছিল আমাদের, সেটা আমরা সেখানে থাকতে পারিনি, কারণ সেই বৃষ্টি। আর কি তো এত বড় হয় জেড প্ল্যান্ট এত বড় হয়। আসলে দার্জিলিংয়ের ওয়েদার ভালো, তো ছোট জিনিস কিন্তু কি সুন্দর দেখতে, ভারী ভালো দেখতে। সবকিছু একদম নতুন ঝকঝক করছে, নতুন রঙে গন্ধ বেরোচ্ছে। একটা হেরিটেজ প্রপার্টি, কোনো সময় ব্রিটিশরাই এর ওনার ছিল, বেশ ভালো ব্যাপার। রঙের গন্ধ আমার এমনিতে খুব ভালো লাগে, খুব নতুন আর খুব ওয়েল ডেকোরেটেড। আমরা জানি দার্জিলিংয়ের হোটেলের ডেকোরেশন খুব ভালো। সর অ্যাবাউট দার্জিলিং। হোটেলের লাইব্রেরি থেকে চলে এলাম আমাদের ঘরে। বুটিক হোটেল, তাই মাত্র 3-4 মাস হলো ইনঅগুরেটেড হয়েছে, সে তো সুন্দর হবেই। আর ল্যামিনেটেড ওয়াল, প্রত্যেকটা ঘরে একদম ডাবল সাইজ বেড, সঙ্গে টিভি, অ্যাটাচ বাথ। আর জানলায় এই কাপড়ের ফ্রিলগুলো দেখে আমার মেয়ে বায়না ধরলো, মা বাড়িতে গিয়ে তুমি আমাদের জানলাতেও এরকম ফ্রিল দিও না। খুব টেস্টফুলি ডান হোটেলের ঘর। ছোট ছোট জিনিসগুলো খুব চোখে পড়ে, টান বিছানার ওপরে, এই সাথে আমরা সব হোটেলেই দেখতে পাই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ঘুরে তো দেখাতেই হবে আপনাদের। যদি আপনারা কখনো দার্জিলিং যান, একবার অবশ্যই ট্রাই করতে পারেন, ভালো হোটেল। সব মিলিয়ে দার্জিলিংয়ে প্রথম কয়েকটি ঘন্টা বেশ ভালো কাটালাম। কয়েকদিনের রিল্যাক্সেশন সামনে, আহা কি আনন্দ, প্রকৃতির মধ্যে কাটাবো, ওই ফিলিংসটাই তো অন্যরকম।
কিন্তু এই রিল্যাক্সেশনটা কিছুক্ষণের জন্য হলেও বেশ প্রশ্ন চিহ্নের মুখে পড়ে গেছিল, কেন ক্রমশ প্রকাশ্য। একটা দার্জিলিং এ না একটা কলোনিয়াল একটা ব্যাপার রয়েই গেছে, মানে আমাদের মাথাতে কিনা সেটা আমি জানি না, আমাদের কনসেপ্টে ব্যাপারটা কিনা, ইট ফিলস ভেরি কলোনিয়াল, মানে ভেরি ব্রিটিশ। ক্রমে দুপুরের সেই বৃষ্টি মারাত্মক আকার ধারণ করলো রাতের দিকে। দার্জিলিং এর হোটেল আমাদের, প্রচণ্ড বৃষ্টি, বৃষ্টির আওয়াজটা নিয়েই আমি তুলছি ভিডিওটা। খুব স্বাদ করে দার্জিলিংয়ে এসেছি, এখান থেকে অন্য জায়গায় যাওয়ার প্ল্যান হয়ে আছে, কিন্তু জানি না আলটিমেটলি আমরা মানে কি করতে চলেছি। অসম্ভব বৃষ্টি, আজকে মেলে পিলপিল করছিল লোক, ঝড়, একদম বজ্র বিদ্যুৎ সমেত বৃষ্টি, মুষলধারে বৃষ্টি। কি করবো জানি না, কত স্বাদ করে আমি বিদ্যুতের আওয়াজ শোনাতে পারছি কিনা, বজ্রের আওয়াজ। আমাদের হোটেল, খুব সুন্দর একটা জায়গায় বেড়াতে এলাম। আর দার্জিলিংয়ে তো এটা থার্ড টাইম আমার, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে বৃষ্টি দার্জিলিংয়ে কখনো পাইনি। অক্টোবরের ফার্স্ট উইক ভেবেছিলাম হয়তো বৃষ্টিটা হবে না, কিন্তু আজকে কলকাতায় শুনছি বৃষ্টি নেই, বৃষ্টিটা আমাদের সাথে চলে এসেছে নর্থ বেঙ্গলে, আমাদের কুইন অফ দ্য হিলসে দার্জিলিংয়ে। দেখা যাক, কিপিং ফিঙ্গার্স ক্রসড। কাঞ্চনজঙ্ঘা আজকে দেখতে পাওয়া খুব মুশকিল, কালকে সারা রাত বৃষ্টি হয়েছে। মেঘ একদম নিচে নেমে এসছে, আমরা অনেক উপরে আছি। হ্যাঁ অনেক উপরে আছি, এখানে তো জল জমার কোনো চান্স নেই, কিন্তু ভয় থাকে হচ্ছে ধসের। শুনতাম দার্জিলিংয়ে ধস নামে না, কিন্তু ওই যে সব কিছুরই একটা প্রথম আছে। যাই হোক, তখনও আমরা হোটেলে ইন্টেরিয়ার ডেকোরেশন অর্থাৎ অন্দরসজ্জা আমার ভীষণ প্রিয় একটা সাবজেক্ট, খুব ভালো লাগছিল। আর বারবার চেষ্টা করছিলাম যদি কাঞ্চনজঙ্ঘার দেখা পাই, কিন্তু সে তো একদম মেঘের আড়ালে। কিন্তু ভীষণ ভালো লাগে দেখতে সেই মেঘগুলো নিচে কোথায় নেমে গেছে। আমাদের প্ল্যান ছিল দার্জিলিং হয়ে সিটং, সিটং থেকে মংপু হয়ে তারপরে আমরা বেরিয়ে যাব ডুয়ার্সের দিকে, সেখানে গিয়ে আবার থাকবো 3-4 দিন। কিন্তু তখনকার মতো আমরা দার্জিলিং ছাড়ার সিদ্ধান্ত নিলাম। ধস কেটে কেটে প্রশাসন, পুলিশ বার করে দিচ্ছিল গাড়িগুলোকে, আটকে থাকা গাড়িগুলোকে। গাছ কেটে ফেললে মাটি লুজ হবেই, ধসও নামবে, সেটাই স্বাভাবিক, আর তাই হয়েছিল। আর দার্জিলিংয়ে যাওয়ার সময় জাস্ট আগের দিনই যে রোহিণীতে দাঁড়িয়ে আমরা ছবি তুললাম, যে ভিউ পয়েন্ট আমাদের জাস্ট মুগ্ধ করলো, সেই রোহিণী এক রাতের বৃষ্টিতে ভেঙে চুরে এক সার। আর মনে থাকবে পাহাড়ে জ্যাম, সেখানে ফেসে গেলে বাস। আমরা 3-4 ঘন্টা আটকে ছিলাম, আমাদের যিনি ড্রাইভার ছিলেন তিনি অত্যন্ত দক্ষতার সঙ্গে অন্য রাস্তা দিয়ে আমাদের বের করে এনেছিলেন। ডুয়ার্সের রিসর্টে পৌঁছেছিলাম রবিবার রাতে, আর সকালটা শুরু হলো ভীষণ সুন্দরভাবে। কাঞ্চনজঙ্ঘা দেখা পেলাম আমরা ডুয়ার্সে এসে। চারিদিকে সবুজ আর সবুজের সমারোহ দেখে ভীষণ একটা তৃপ্তি, একটা আনন্দ সত্যি মনকে ভরিয়ে দিয়েছিল। আসলে দার্জিলিংয়ে শেষের দিকের যে আমাদের এক্সপিরিয়েন্স সেটা খুব একটা ভালো ছিল না, এত ট্রাফিক জ্যাম। দার্জিলিং থেকে রওনা হয়েছি 12টার সময়, আর ডুয়ার্সে আমরা ঢুকেছি তখন প্রায় রাত 12:30। চাষ করেছে, বাহ, ওই দেখুন ওখানে বাড়িটা করছে আর একটা রিসর্ট, আর এখানে চা বাগান থাকবে, দারুণ করছে। কিন্তু শুনুন, ওরা না একটু মানে আমাদেরকে দেখাচ্ছে যে আমরা পুরনো লোক, দেখো হ্যান ত্যান।
এই দুজন ওদিকে যাবেন ডগই না, আমাদের তাই পিছু গিয়ে ছাড়ছে পেরে না, গেছে, প্রোটেকশন পেরে দিয়ে গেছে। যাচ্ছে, চাইছি না প্রোটেকশন, তাও ছেড়ে দিন, দিয়ে পেরে যাচ্ছে। গেছে, ওখানে যেতে দ্যাট ইজ দরকার কল্ড নেই। ডগ। নিচে খাবার জায়গা, এটা ক্যাফেটেরিয়া টাইপ, এবং আড্ডা মারা যায়। কালকে বৃষ্টি হয়েছে রাতে, ডুয়ার্সে মাঝারি বৃষ্টি, ভারী বৃষ্টি নয় আবার অল্প বৃষ্টিও নয়। বেড়াতে গেলে যেন এক একটা দিন অমূল্য, চলে গেলে মনে আবার হয় শহরে যাবার দিন, অনেকটা অক্সিজেন ভরে নিয়ে যেতে হবে। ওয়াও, কি সুন্দর ঘর। দোতলাতেও আমাদের দুটো ঘর ছিল, আর এটা একতলার একটি ঘর। একদম হাত বাড়ালেই ধানের ক্ষেত, কি যে ভালো লাগছিল, এখনো মিস করছি। সত্যি সুন্দর ছিল আমাদের রিসর্টটা, দুদিকে সবুজ, সবুজের মাঝখানে ছিলাম আমরা। সালেম ভাই, কত বছর ধরে এই প্রফেশন সালেম ভাই? আমি মোটামুটি 10 বছর। 10 বছর গাড়ি চালাচ্ছি, আর এই পাহাড়ি রাস্তায় হ্যাঁ। একদম প্রথম কোনো সমস্যায় পড়তে হয়নি? না, আমরা ড্রাইভারি ওই স্কুলে শিখি নাই না। স্কুলে শেখেননি বললে, সে শেখনি বললে? আমরা তো নিজেরা বন্ধু বান্ধবের কাছ থেকেই শিখেছি। ওই জন্য এত পাকাপোক্ত, কখনো অসুবিধা হয়নি। মানে যে পটুতার সাথে সেদিন অন্ধকারের মধ্যে গাড়ি ব্যাক করতে হচ্ছে বারবার, নতুন নতুন রাস্তা খুঁজে বার করতে হয়েছে, কেননা প্রচুর রাস্তা ব্লক করে রেখেছিল পুলিশ প্রশাসন, কেননা ধস নেবে রাস্তাগুলো আটকানো ছিল। জীবনের মানে সবচেয়ে মানে কঠিন মুহূর্ত এই ড্রাইভিংয়ে কি গেছে, মানে এমন একটা সময় যখন মনে হয়েছে ওরে বাবা কি হতে চলেছে কে জানে। এরকম হয়েছে তো নিশ্চয়ই? হ্যাঁ, অনেকবার। একটা উদাহরণ দাও। আমাদের সাথে এরকম হতে থাকে অনেক সময়, হতে থাকে পাহাড়ে অনেক সময় আমরা ধস নেমেছে, এরকমও আছে। 2 দিন আমরা আটকায় আছি। আচ্ছা। 2 দিন এরকম জায়গায় দাঁড়ায় আছি যেখানে খাওয়া দাওয়া কিচ্ছু নেই, এরকমও পড়ছে। এবং সঙ্গে টুরিস্ট আছে, সঙ্গে টুরিস্ট আছে, সেখানে বাচ্চা কাচ্চা সবাই আছে। তখন ওই প্রশাসন আবার একটু হেল্প করে, তখন খাওয়া দাওয়া পৌঁছায় দেয় বা টুরিস্টকে নিয়ে আসার ব্যবস্থা করে দেয়। কিন্তু টুরিস্ট চলে গেলেও তো আমাদের আর গাড়ি ছাড়তে পারি না আমরা। ডে 1, প্রথম দিনের আমাদের ট্যুর, প্রথম যে জায়গায় গেলাম আমার জীবনে, ডুয়ার্সের সামসিং। কি যে সুন্দর প্রকৃতি, 2 হাত ভরে সাজিয়ে রেখেছে আমাদের বাংলাকে। আসলে জায়গাটির নাম রকি আইল্যান্ড, তারই একটি ছোট্ট গ্রাম সামসিং, মূর্তি নদীর তীরে। আমি সবসময় একজন খুব অহংকারী বাঙালি, প্রকৃতি এত দিয়েছে আমাদের, সব সময় আমি অবনত চিত্তে প্রকৃতির কাছে আমার ঋণ স্বীকার করি, এই ব্রহ্মাণ্ডের কাছে আমার ঋণ স্বীকার করি। এবং ডুয়ার্স আমার এই বিশ্বাসকে আরো সমৃদ্ধ করলো। আর এরকম জায়গায় যে আসতে পেরেছি এবং এসেছি তা তো ধরে রাখতেই হবে ক্যামেরায়। আর আমার কন্যা ফটো তুলতে ভীষণ ভালোবাসে, আমি বা কিসে কম যাই, আসলে মুহূর্তগুলোকে ধরে রাখার চেষ্টা। পরবর্তী গন্তব্য সান্তা আলিখোলা। পথে আলাপ, তাদের সঙ্গে যারা চা পাতা তুলে রোজগার করেন, ওটাই তাদের পেশা, বড্ড কষ্টের পেশা। আরাম করে ঘরে বসে চা খাই, আড্ডা মারতে মারতে চা খাই, তার পেছনে কত কোটি মানুষের যে শ্রম, টাকা পাবে তাই তো, সেরকম তা কি আমরা ভাবি? তাদের ঘাম কতটা ঝরাতে হয়, চা পাতা তুলে সেই ভারী কিলো কিলো ব্যাগ নিয়ে যেতে হয় ওজন করার জন্য। যে যত কিলো চা পাতা তুলতে পারে সেই মতো তাদের পারিশ্রমিক। কত ওজন থাকে, মাথায় করে সব নিয়ে এলো। 28 কিলো, 28 হলো। এই বাচ্চা মানুষটা দেখি
এই বাচ্চা মানুষটা ক কিলো তুলেছে? বাচ্চা না, বড় 13 কিলো তুলেছে। এ তো আমাদের মানে এই 21 কিলো তুলেছে। বাপ রে, দেখি দিদি কত কিলো তুলেছে, পরীক্ষা হচ্ছে কে কত কিলো। 19 কিলো তুলেছে। ছাড়বেন না কিন্তু। 19 কি সবচেয়ে বেশি তুলেছে মনে হচ্ছে, সবচেয়ে ভারী। 22 বললাম না, 22। 11 21 21 সব মাথায় করে 21 কিলো নিয়ে আসছে। তারপর এটা চলে যাবে, এবার ড্রাই হবে তাই তো, এবার রোস্টেড হবে না, একদম মানে গরমে মানে রোদে ফেলে রেখে তো শুকানো হবে। ফ্যাক্টরিতে ওয়েদারিং রুম, সেখানে এগুলো কি হবে মানে এগুলোকে ওয়েদার মানে শুকনো করা, রোস্ট করা হবে কাইন্ড অফ। তারপরে ডাস্টিং এর রুম আছে। এটা কোন কোম্পানি দাদা? নাইটিঙ্গেল। নাইটিঙ্গেল, ফাইন। যে গাড়ি আমাদের সফর সঙ্গী, সেই গাড়ি করে যাওয়া যাবে না সান্তালি খোলায়, গাড়ি ভাড়া নিতে হবে। তথাস্তু, আর কি বলার থাকতে পারে। 1300 টাকা পার ভেহিকল। প্রথমে হচ্ছে 4 পয়েন্টস, সান্তালি খোলা, সুনতালি খোলা, হ্যাঙ্গিং ব্রিজ, লাভার্স ভিউ পয়েন্ট, নেওরা ড্যাম, নেওরা ব্রিজ, ফিশ ভিউ পয়েন্ট। 1300 পার ভেহিকল। আর সেকেন্ড হচ্ছে 1 পয়েন্ট সুনতালি খোলা, হ্যাঙ্গিং ব্রিজ, 300 পার ভেহিকল। দুটো অপশনের মধ্যে যেটা আমার গ্রহণযোগ্য আমার কাছে সেটা আমি নেব। সিম্পল। কি বলুন দাদা, সান্তালি খোলা। এখন আমরা সান্তালি খোলাতে এসে হাজির হয়েছি। সান্তালি খোলা হচ্ছে সান্তালি হচ্ছে যে আমাদের কমলা লেবুর বাগান। এখানে একসময় প্রচুর কমলা লেবু এখান থেকে এক্সপোর্ট হতো সারা পৃথিবীতে, এবং দার্জিলিং এর যে বিখ্যাত কমলা লেবু এখান থেকে যেত। এটা কালিম্পং ডিস্ট্রিক্টের আন্ডারে পড়ছে। আমরা এখন সান্তালি খোলাটা ঘুরে দেখব। হ্যাঁ, টোটাল এখানে আমরা এখন ওদের সঙ্গে কথা বলছি, ডাইভার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে, যে কত কি নেবে না নেবে। আমরা 5 জন আছি, সেটা রফা করছে আমার বন্ধু সাংবাদিক গৌতম বোস। ও এখন কথা বলছে ড্রাইভার অ্যাসোসিয়েশনের সঙ্গে। এই যে দুলতে দুলতে যাচ্ছি হরিদ্বারে, সেই আমাদের লক্ষ্মণ ঝোলার মতন। এই অরণ্যকে যত্ন না করলে আমাদের খুব দুঃখ আছে। যত গ্লোবাল ওয়ার্মিং, তার কারণ আজকে সূর্য উঠেছে। এই হরপাবান, ঘন ঘন এত আইলা, আরও সব যে টর্নেডোসগুলো আসে, তার কারণ গ্লোবাল ওয়ার্মিং। সত্যি তো, আগে কি এত ঘন ঘন এই বান, মনসুনের পরেও মানে বর্ষাকালের পরেও এত বৃষ্টি, এত ডিপ্রেশন আমাদের ছোটবেলায় অন্তত হতো না। এখন আমরা এই যে বেড়াতে যাই, তার কারণটা প্রকৃতির কাছাকাছি যাবার চেষ্টা করি। আমাদের প্রাত্যহিক জীবনে প্রকৃতি কোথায়? শুধু বাস, ট্রাম, খড়খড়ে রাস্তা আর ছুটে চলা। প্রকৃতির কাছাকাছি যাওয়ার চেষ্টা করি বলেই আমরা যত কষ্টই হোক, যেভাবে হোক সময় বের করে আমরা ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়ি। তো নিখুঁত হয়নি বোধ হয় এটা, এত আমি জানি না ঠিক। এই তো আমাদের হচ্ছে প্রকৃতিকে দান হচ্ছে, এটা প্লাস্টিকের বোতল ফেলে দিয়ে গেছে। দারুণ। হ্যাঁ, পড়বে দারুণ। আমার নদী মানেই ভালো লাগে, পাথরে হোক, শুধু জলের হোক, পথে হোক, এভাবেই তো নেমে আসে পাহাড় থেকে। নড়তে নড়তে যাচ্ছি, সান্তালি খোলাতে এসেছি। ও দেখো, হিরো হিরো। এই আর ওদিকে যাবে না। হ্যাঁ, লাল, নীল আর সবুজের মেলা বসেছে। তখন আমি জন্মাইনি।
তুই তো সেদিন জন্মালি। মুক্তি ব্রিজ, নিচে মুক্তির জলোচ্ছ্বাস। এই হেন স্বর্গীয় জায়গায় বেশ কিছুক্ষণ একা নীরবে নির্বিতে থাকতে ইচ্ছে করছিল, কিন্তু উপায় কোথায়? যেতে যে হতো পরের গন্তব্যে আমাদের ডুয়ার্সে, ঝালং। ওই যে সাদা সাদা বাড়িগুলো হচ্ছে ভুটান। আকাশ হতে আকাশ পথে হাজার স্রোতে ঝরছে জগৎ ঝরনা ধারার, জগৎ ঝরনা ধারার মতো। আকাশ হতে আকাশ পথে আমার শরীর মনের অধীর ধারার সাথে সাথে বইছে অবিরত। আকাশ হতে আকাশ পথে। ছবিগুলো ভালো উঠছে কিন্তু। আমরা এগিয়ে চলেছি বিন্দুর দিকে, বা ঝালং বিন্দু বলে যে জায়গাটি ভীষণ বিখ্যাত। তার একটা পলিটিক্যাল হিস্টোরিক্যাল ইম্পর্টেন্সও আছে এবং জিওগ্রাফিক্যাল অবশ্যই। এইখানে যেখানে আমরা যাচ্ছি যে গন্তব্যের দিকে, সেখানে ভারতের শেষ আর ভুটানের শুরু। সেখানে রয়েছে জল ঢাকা ব্যারেজ। তার যে কি স্রোত সেটা এখান থেকেই বুঝতে পারছি। তোমার দোকানের নাম কি? আমার দোকানের নামই নাই, আমার নাম আছে সঙ্গীতা। ও কিছু নেবেন? মা ছাতাটা কি সুন্দর দেখছি, দাঁড়া আগে ঘুরে আসি। একটা চাদর মিলবে, 100 টাকা 200 টাকা চাদর। আই লাভ বিন্দু। সরি সরি, আর পায়ে পা লাগলো। চকলেটটা ট্রাই করবেন আপনারা? ফিরে আসছি, দাঁড়া। খেয়েছেন না? না এসে করছি, এসে দেখছি। এটা ওপর থেকে নেমে আসছে বিয়াসের জল। আরে বাবা কি ঠান্ডা! এ বাবা, এখানে রাখলে দুটো সময় চলে যাবে। প্রচন্ড ঠান্ডা, একদম ফ্রেশ ওয়াটার। ঝালং বিন্দুতে আছি এখন। শুভ্র সুন্দর জল নির্মল জীবনে নব আনন্দে বলুন দাদা। হ্যাঁ, আমরা বিগত 4-5 দিনের বিপর্যয়ের মধ্যে, প্রবল বৃষ্টি এবং বিপর্যয়ের মধ্যে
দার্জিলিং থেকে নেমে এসে আপাতত ঝালং বিন্দু, যেটাও বন্ধ ছিল, খুব বিপজ্জনক হয়ে উঠেছিল, সেখানে আজকে খুলে দিয়েছে ভারত সরকার এবং ভুটান সরকার। আপনারা সবাই জানেন জলঢাকা বিদ্যুৎ প্রকল্প সম্পর্কে, অনেকেই জানেন, অবগত আছেন, বা আমরা অনেকেই জিওগ্রাফিতে পড়েছি। এই বিখ্যাত জলঢাকা বিদ্যুৎ প্রকল্প যেটা, সেইখানে আমরা এসছি ব্যারেজে। এখানে আমরা আমার পরিবার এবং আমার বন্ধুর পরিবার, এই ঝালং বিন্দুর একটা ব্যাপার আছে। এইটা ভুটান, এই যে এলাকাটা দেখছেন, এটা ভুটান সরকারের আন্ডারে, এটা ভুটান টেরিটরিতে। আর এইটা কালিম্পং ডিস্ট্রিক্ট, এই বর্ডার পর্যন্ত, এই গেট পর্যন্ত কালিম্পং ডিস্ট্রিক্ট। এখানে আমরা মানে কালিম্পং ডিস্ট্রিক্টের মধ্যে এখন আছি। আর ওই যে দেখা যাচ্ছে যে ব্যারেজ, ওইটা ভারত এবং ভুটান গভর্নমেন্ট, যে ব্যারেজ লেখাই আছে বিন্দু ব্যারেজ রয়েছে আর কি। হ্যাঁ, তো আমাদের এই মানে পর্বতের সফর ক্যান্সেল করার পর এখন যে আমরা যাই আছি, সেই বর্তমান জায়গায় আমাদের মানে যে সফরটা খুব জমে উঠেছে আর কি। আজকে চলে এলাম বেশ সাহসিকতার সঙ্গে, এবং আলো ঝলমলে দিন, মানে ওয়েদার, গোমরামুখ আকাশ নয় একদম। আবহাওয়াবিদরা যে আমাদের আশ্বস্ত করেছেন যে এখানে পরিবেশ অনেকটা উন্নত হয়েছে, আবহাওয়া উন্নত হয়েছে, ভারী বৃষ্টির আর সম্ভাবনা নেই। সম্ভাবনা না থাকায় আমরা আজকে এইখানে চলে এসেছি আর কি, নির্ভয়ে চলে এসেছি। আমরা এই প্রথম মনে হয় যে আমরা আজকে প্রথম খোলার পরেই আমরা এসেছি। যেহেতু দার্জিলিং থেকে এক প্রকার পালিয়ে বেঁচেছিলাম, চলে এসেছিলাম ডুয়ার্সে। ডুয়ার্স ঘুরে আবার যেতে পারবো পাহাড়ে, ভাবতে পারিনি। মংপুতে এসে নিজেকে ধন্য মনে হচ্ছিল, রবীন্দ্র স্মৃতি ধন্য এই মংপু। প্রথমেই ঢুকে আলাপ হলো অর্পণ গুরুংয়ের সঙ্গে। नमस्कार, जो भी ये चैनल देख रहे हैं सबको मेरे तरफ से हैप्पी दीपावली। और मैं आप लोग को एक रविंद्र संगीत गा के सुनाने वाला हूँ। मैं उतना अच्छा सिंगर नहीं हूँ, लेकिन जो भी मैं गाता हूँ एक्चुअली मैं दिल से गाता हूँ। But you are very much famous. Thank you. যে মানুষ চেয়েছে ফিরতেছে পাগল হয়ে, যে মানুষ চেয়েছে ফিরতেছে পাগল হয়ে, মরুমে জ্বলছে আগুন আর নিবে না। আমায় বলে বলকু ভুলে বান্ধবীরায় তার প্রাণ বাঁচে না। বলে কো বলে বান্ধবীরায় তার প্রাণ বাঁচে না। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। দেখেছি রূপসাগরে মনের মানুষ কাঁচা সোনা। শিখলেন কি করে রবি ঠাকুরের গান? আমি তো আমি এই জায়গাটা আমি বড় হই অ্যাকচুয়ালি, বাড়িতে পাশে। নিজে থেকেই শিখেছেন না শুনে শুনে শিখেছেন? অবশ্যই অ্যাকচুয়ালি সেলফ টট। আই এম ইন্সপায়ার্ড ফ্রম শিশির রাওয়াত। ओके, शिशिर रावत के ছিলেন একটু বলুন, शिशिर रावत কে ছিলেন? शिशिर रावत आपका यहाँ पे जो केयरटेकर था, जो 22-25 साल यहाँ पे नौकरी किया। अच्छा, ये म्यूजियम को एक्चुअली यहाँ पे यो स्तर पे लाने का एक्चुअली उसका बहुत बड़ा डेडिकेशन है। আমি চিনি গো চিনি তোমারে ওগো বিদেশিনী। তোমায় দেখেছি সারদা প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি, তোমায় দেখেছি সারদা প্রাতে, তোমায় দেখেছি মাধবী রাতে, তোমায় দেখেছি হৃদিমা ঝারে। মৈত্রী দেবীর আহ্বানে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই মংপুতে এসেছেন চারবার। 1938 সালে, 1939 সালে এবং 1940 সালে দুবার। অশক্ত শরীর, কবির বয়স 1938-এ ছিল 77 বছর। আর কবি থেকেছেন, মানে কবি পৃথিবীতে ছিলেন জীবনে
80টা বছর। এই মংপু তার স্মৃতি ধন্য এবং বড় প্রিয় জায়গা ছিল। না হলে একদম জীর্ণ শরীর, তবু তিনি এসেছেন। অরণ্য প্রেমী রবীন্দ্রনাথ ঠাকুর এসেছিলেন এই মংপুতে। মংপু দেখেছে আটপৌরে রবীন্দ্রনাথকে। নমস্কার, আমি স্বাতী গোস্বামী বসু। আজকে এসেছি মংপুতে রবীন্দ্র ভবনে। এই বাড়িতে চারবার এসে থেকে গেছেন আমাদের বিশ্বকবি, আমাদের গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। কবির এই বাড়ি, এই জায়গা, এই মংপু, এই পাহাড়ি জায়গা ভালো লাগতে বাধ্য, কেননা তিনি অরণ্য ভালোবাসতেন এবং রবীন্দ্রনাথ সেটা পরে অ্যাকনলেজ করেছেন যে তুমি জানতে এটা আমার ভালো লাগবে, তাই তুমি আমাকে এতবার ডেকেছ এবং শেষমেশ কবিকে আসতেই হয়েছে। সেই দিনও ভয়ঙ্কর বৃষ্টি ছিল, বৃষ্টি স্নাত মংপু। মৈত্রী দেবী খুব ভয়ে ছিলেন যে কবি আসবেন তো, শেষ মুহূর্তে মত বদলাবেন না তো, কেননা কবি মন ভীষণ মুড সুইংয়ের ব্যাপার ছিল আসলে। তা রবীন্দ্রনাথ ঠাকুর খুব বলতেন এবং বলেছিলেন মৈত্রী দেবীকে কখন হ্যাঁ হবে কখন না হবে তৈরি থেকো। তা শেষমেশ কবি এসেছেন এবং এই পুরো মংপুর পরিবেষ্টনী কবিকে এতটা ছুঁয়ে গেছিল যে কবি অশক্ত শরীরে, বললাম চারবার এসেছেন। 1938 সালে, তারপর 1939-40 সালের সেপ্টেম্বর মাসে শেষবার এসেছেন। বলেছিলেন আবার আসবো, তাই অনেক কিছু রেখে দিয়ে গেছিলেন, ওষুধ, তার প্যালেট, সেগুলো আমরা দেখতে পাচ্ছি। কেননা পরে কবি আর ফেরত আসতে পারেননি, তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়েন এবং এইখানে বসে রবীন্দ্রনাথ, যেখানে উপাসনা, এই মংপু একদম ভঙ্গুর, একদম ভাঙাচোরা অবস্থাতেই ছিল। তার রেস্টোরেশন ওয়ার্কটা আগে হয়েছে, আবার 2017 সালে আমাদের রাজ্য সরকারের তত্ত্বাবধানে দায়িত্ব দেওয়া হয়েছিল কনসালটেন্ট হিসেবে সিভিল ইঞ্জিনিয়ার অরুণেন্দু বন্দ্যোপাধ্যায়কে। তার নেতৃত্বে যে টিম, এখানকার লোকাল আঞ্চলিক বহু মানুষ তার সঙ্গে যুক্ত হন, তার নেতৃত্বে এই পুরো মিউজিয়ামটা, মানে আমি বলবো মংপুর বাড়িটা রেস্টোর হয়েছিল, কিন্তু মিউজিয়ামের কাজটা শুরু হয়েছিল তারপরে। রবীন্দ্রনাথ ঠাকুরের অধিষ্ঠানে এই মংপু হয়ে উঠেছিল মায়াপুরী, তাই এই মায়াপুরীতে পরিণত করেছিল মৈত্রেয়ী দেবী। ঋষি, মনীষী, গল্পকার, কবি, সঙ্গীত শিল্পী, অভিনেতা, নৃত্যশিল্পী, চিত্রশিল্পী, সুরস্রষ্টা, সঙ্গীত রচয়িতা, প্রবন্ধকার, গল্পের লেখক, সুবক্তা, মানবপ্রেমিক, কর্মী রবীন্দ্রনাথকে, বিশ্বকবি রবীন্দ্রনাথকে, গুরুদেব রবীন্দ্রনাথকে সারা পৃথিবী চেনে। কিন্তু এই যে মংপু, সেই মংপু আটপৌরে রবীন্দ্রনাথকে চিনেছিল। সুহাস্য সুরসিক রবীন্দ্রনাথ, তার নানা স্মৃতি ও সৃষ্টি এই রবীন্দ্র ভবনে রয়েছে। একদম শেষের দিক, 77 বছর বয়স, উনি এই পৃথিবীতে ছিলেন জীবনের 80টা বছর, মানে 77 বছর না, তারপরে আরও 4টে বছর। রবীন্দ্র স্মৃতি ধন্য এই মিউজিয়ামে আমি আসতে পেরেও অসম্ভব আনন্দিত। এই মংপুতে কোনো এক সন্ধ্যায় মৈত্রেয়ী দেবীর মাসি আমাদের বিশ্বকবিকে জিজ্ঞেস করেছিলেন, সত্যি মনে পড়বে এই মংপু, কি সত্যি মনে পড়বে আপনার? রবীন্দ্রনাথ ঠাকুর ঈষৎ মধুর হেসে ফিরে তাকালেন, স্নেহ সুগভীর সেই দৃষ্টিপাত। বলেছিলেন, সত্যিই পড়বে। সামনের পাহাড়ের বুকে সবুজ বন্যা, ওই উদ্ধত সব গাছ, দূরের পথে পাহাড়িয়াদের যাতায়াত, জানি মংপু আমার মনে থাকবে। অনেক সাধ্য সাধনার পর এসেছি আজকে রবীন্দ্র ভবন মংপুতে। স্টাডি কাম স্টুডিও কি? হ্যাঁ, স্টাডি কাম স্টুডিও। যেটা টেবিল, যেটা চেয়ার আছে ওনার ছেলে ডিজাইন করে দিয়েছে। তারপরে ওখানে ওষুধওয়ালা, মানে হার্বাল মেডিসিন যেটা উনি ইউজ করতেন, ওর মেডিসিনও আছে, মেডিসিনগুলো আছে। হ্যাঁ, মেডিসিনগুলো আছে ওই সাইডে আছে। এটা হচ্ছে ওনার কালার প্যালেট। আর কালার প্যালেটটা কোথায়? ওষুধটা ওইদিকে আছে। হ্যাঁ, এই সামনেটা আপনার কালার প্যালেটটা ওনার বেডরুম। বুঝছো, এটা এই খাটটা ওনার। হ্যাঁ হ্যাঁ, এই সেই কুইনাইন ফ্যাক্টরি যেখানে চাকরি করতেন কুইনোলজিস্ট হিসেবে মৈত্রেয়ী দেবীর স্বামী ডক্টর মনমোহন সেন। আজ বন্ধ পড়ে আছে সেই কারখানা।
কিন্তু মৈত্রেয়ী দেবী, তার পরিবার এবং অবশ্যই আমাদের বিশ্বকবির স্মৃতিধন্য এই মংপু, সত্যি সত্যি সেখানে যাওয়াটা আমার স্বপ্ন পূরণ। আসলে মংপুতে রবীন্দ্রনাথ পড়ে যে এক অন্যরকম রবীন্দ্রনাথকে মংপু পেয়েছিল, আটপৌরে রবীন্দ্রনাথ, তাকেও একটু আমরা ছুঁয়ে দেখবার চেষ্টা করলাম। পরবর্তী গন্তব্যের জন্য আমরা এগিয়ে গেলাম সিটং। তখন বিপর্যয়ের কারণে আমরা চলে এসেছিলাম দার্জিলিং থেকে, তাই মংপু দেখা শেষ করে আমরা চললাম সিটংয়ের দিকে। আর থমকে দাঁড়াতে হলো নিশ্চয়ই কোনো ব্যাখ্যা আছে, অসাধারণ। আসলে প্রকৃতি এত সুন্দর যে যোগীর মতন ধ্যান করবার অবকাশ সেখানে আছে, যদি কারোর ইচ্ছে হয়তো। তাই নামের মানে আর খুঁজবার চেষ্টা করলাম না, প্রকৃতি বড়ই সুন্দর সেখানে। মেঘ আর রোদের খেলা, কে শক্তিশালী, মেঘ না রোদ, সূর্য না মেঘ? হ্যাঁ, যোগী ঘাট, বড় পাথর রে বাবা, বিশাল বিশাল পাথর। হ্যাঁ, এখানে কি সন্ন্যাসীরা যোগ করতেন? যোগী ঘাটের নামের তো নিশ্চয়ই একটা মাহাত্ম্য আছে, এমনি এরকম নাম হয় না। রিয়াং রিভার, সিটংয়ের কোলে একটা ছোট্ট মনাস্ট্রির দিকে যাচ্ছি আমরা। একদম মেঘ চারিদিকে, মেঘালয় মেঘালয় ফিলিংস। আসলে দ্যাটস সিটং। monastery. এটা কি ওইটাই যদি হ্যাঁ আই লাভ সিটংটা ওইটা সিটং এখান থেকে বোঝা যাচ্ছে কিন্তু ওর মাথায় উঠতে হবে মনাস্ট্রির মধ্যে আমরা ঢুকছি। বুদ্ধদেবকে প্রণাম জানিয়ে বাইরে থেকে সিটংকে দূরে থেকে দেখছিলাম। আবার কোথা থেকে যেন মেঘ এসেছে গেল চারদিক, দূরে লেখা আই লাভ সিটং। বাবা কোথা থেকে মেঘেদের দল এসে চারদিক ছেয়ে ফেললো। এটাই তো পাহাড়ের মজা। সিটং খুব নিরিবিলি, ভালো লাগবে, ওখানে গিয়ে থাকতেও পারেন। ফুল ঝাড়ু হয় না, কোনগুলো দিয়ে এইগুলো ঝাঁটা পাঁচ গাছের মতন পাতা। আচ্ছা আচ্ছা, এই আমরা যখন ওই 36 সময় যাচ্ছিলাম কি গাছ, ও তো সিংকোনা গাছ। এখানে হলুদ গাছ আছে, হলুদ গাছ, হলুদ আদা এইসব গাছ আছে। না না সে তো কেরালায়। আনারসটা এখানে হয় না, না আনারস সব আসাম ত্রিপুরা। একটা আনারস এই দেখো চাষ করছে, এই যে বসে বসে এখনো চাষ করছে। দেখো পাতা বাহারগুলো কি সুন্দর। কিছু ফুল কিছু গাছ দেখলাম, না, না, সিটং দারুণ জায়গা। ভ্যারাইটি সে বলবার নয়, দারুণ ফুলে জায়গা। ফুলে ছেয়ে আছে। চিটং গেছিলাম, সবই ঘোরা হলো। এসে নরমাল যেদি আমাদের ট্যুরটা হতো এই দিক দিয়েই আসতাম, তাই তো? আগেই জানিয়েছি যে দার্জিলিংয়ে হঠাৎ বিপর্যয়ের জন্য, মেঘ ভাঙা বৃষ্টির জন্য আমাদের দার্জিলিং খুব দ্রুত ছাড়তে হয়েছিল, তাই আমাদের ট্যুর প্ল্যানটা পুরো পরিবর্তন করতে হয়েছে। সেই নিয়ে আলোচনা চলছে। এবার আমাদের গন্তব্য অহলদারা ভিউ পয়েন্ট। পথে দেখা হলো হনুমানজির মূর্তির সঙ্গে, প্রণাম করলাম, প্রার্থনা করলাম বাকি যাত্রা যেন আমাদের শুভ হয়।
অহলদারা একটি অসাধারণ টুরিস্ট ডেস্টিনেশন। সেখানে যাওয়ার পথে শুধু ফুলগুলো দেখুন, তার রং দেখুন, কি সাংঘাতিক যে সজীব, কি সুন্দর সারা রাস্তাকে ডেকোরেট করে রেখেছে, অলংকারে ভরিয়ে রেখেছে। এটাও একটা হোমস্টে। হোমস্টেতে আমরা অহলা থাকাটা খুব একটা দেখতে পাচ্ছি না। কাঞ্চনজঙ্ঘা দেখবো বলে এলাম অহলদারা ভিউ পয়েন্টে, কিন্তু হলো না, তো মেঘ বাদ সাধলো, দেখতেই দিল না কাঞ্চনজঙ্ঘাকে। মেঘের ওপর সাংঘাতিক অভিমান হলো। এত মানুষ সেখানে গিয়েছিলেন, বুঝতেই পারছিলাম ভারী সুন্দর একটা পয়েন্ট, কিন্তু কি করব, প্রকৃতির কাছে মানুষ বড্ড ভিউটাই তো নেই। আমাদের ইচ্ছে, অনিচ্ছা, চাওয়া পাওয়া, পরিষ্কার কাঞ্চনজঙ্ঘা ছুঁই ধার ধারে না যে প্রকৃতি, পুরো মেঘের মতন সেখানে খেলে বেড়াচ্ছিল। তাই উপভোগ করলাম যেটুকু পেলাম প্রকৃতির কাছে। কাঞ্চনজঙ্ঘা আমাদেরকে কিছুতেই দেখা দিল না তো না। সাইট সিইং অনেকটাই হলো। এটা ছিল আমাদের রিসোর্ট, অরেঞ্জ পেটাল এক্সোটিক রিসোর্ট। আমার আবার কি ইচ্ছে জানেন, এতটা জায়গা বেশ ভালো, অবশ্যই ভালো লেগেছে। এবং সামনে বাগান, সব আয়োজনই ভীষণ ভালো, খাওয়া দাওয়া যাওয়া হয়েছে, তাই দিয়েছেন যারা শেফ আছেন, প্রত্যেকে খুব ওয়েল বিহেভড, ভালো, আর সবুজে ভর্তি, কানায় কানায় সবুজ। তার ডুয়ার্স আমাদের পিছু ছাড়বে না, ও কি সুন্দর নেমে এলো আমাদের সাথে। খাওয়ার জন্য যে শুধু ঘুরছে তা নয়, না না, ও আমার জন্য, আরে কিছু নেই। বাবা, এটা কোথায় পাবে? এই দেখো পদ্ম ফুল আছে, এটা শালুক, যাই হোক ওই একই স্পিসিস। বাহ, আর কি করে তোমরা? তোমাদের ভয় করে না হাতি এসে কখনো মানুষদের? বলো, নিশ্চয়ই আক্রমণ করে না? না না না, বলেন ওটা করে না, বলো। হ্যাঁ করে না ওটা, তো কিছু মানে হাতি আসলে এখন শুধু খেতেই আসে, ধানটা খায়। কখন আসে? রাত্রিবেলার দিকে, রাতের দিকে 2:30 নাগাদ না? হ্যাঁ 2টা মানে ধরো মানুষ যখন ঘুমিয়ে পড়ে সেই সময়টাকে ওরা বেছে নেয়। হ্যাঁ 2টা 2:30টার সময় এরকম আসে। আচ্ছা, আর কই কিছু বেশি হানি করে না তো? বেশি হানি করে না। বাহ, চলে যায়। আর তুমি কাজ করো, আর চাষের কাজও কি করো না? এটাই করো? এইটাই করি তো, চাষের কাজ। চাষের কাজও করো না? ওফ বাবা, লেখাপড়া কত দূর করেছো? 9-10। বাচ্চাকে পড়াশোনা শেখাবে পুরো? হ্যাঁ আছে তো বাচ্চা, একটা ছেলে আমার। ছেলে আর মেয়ে আছে? না, ছেলে খালি। কত বয়স? 9 বছর। তুমি তো ক্লাস 9-10 অবধি পড়েছো, তুমি চাইবে না ও বেশি পড়াশোনা করুক? পড়াশোনা করবে, কি করবে? চাও তো? হ্যাঁ। এবার তুমি তো পড়াশোনা ফাঁকি মেরেছিলে নিশ্চয়ই, তুমি এবার ছেলেকে কি করে শাসন করবে? পড়াশোনা করতে লাগবে, টিউশন দিছি, স্কুলে দিছি। তখন তোমার মনে হয় না আমি ফাঁকিটা না মারলেও পারতাম? তখন কাজ করে করে শিখেছেন। বলুন আপনাদেরও যারা সিনিয়র ছিল তাদের থেকে থেকে। কি নাম আপনার? আমার নাম সত্যজিৎ মজুমদার। সত্যজিৎ মজুমদার, বাহ। আপনি কি মানে আপনি কালকে রান্না খেয়েছি আপনার, অসাধারণ আলু পোস্ত, বাঙালি খাবারের স্পেশালিস্ট, তাই তো? আরেকজন যে ভদ্রলোক আছেন উনি চাইনিজ খাবার, মানে আপনাদের অ্যাসিস্ট্যান্ট। আপনার নাম কি? লীলা? নিরাল ওরাও? আচ্ছা, ট্রাইবালস, মানে ওরাও সম্প্রদায় আছে। আর এই মেয়েটা কি টাইটেল বললো আমি বুঝলামই না, মেন্স না কি বললো? ও, আর কোন কোন ট্রাইবাল আছে এখানে? কি নাম ওর? প্রেমচাঁদ। টাইটেল? মিন্স। সবই আছে, রাজবংশীটা বেশি আর হচ্ছে ট্রাইবাল আর রাজবংশী বেশি। বাড়ি ফেরার আগের দিন আমাদের হঠাৎই যাওয়া হলো গরুমারা জঙ্গল সাফারিতে। ডুয়ার্সে, তার আগে দার্জিলিংয়ে প্রচণ্ড বৃষ্টিপাতের জন্য বন্ধ ছিল। যাই হোক, আমরা যেতে পারলাম, সেটাই আনন্দের। ও বাবা, কোনো কোনো গাড়ি ওর দিকে চলে, আমরা আমাদেরকে আওয়াজ করতে বারণ হচ্ছে না। কোনো জন্তু জানোয়ার আমরা দেখতে পাইনি জঙ্গল সাফারিতে,
কেননা আমরা জানি তার আগেই বৃষ্টি হয়ে গেছে, কোথাও তারা হয়তো গিয়ে আশ্রয় নিয়ে রয়েছে। এরকমটা তো হতেই পারে, তাই কোনো আক্ষেপ আমাদের ছিল না। জঙ্গল সাফারি থেকে যা পেলাম তা হলো অনেক দিন পর জিপে উঠলাম, একদম হুট খোলা জিপ। ছোটবেলায় আমার বাবার অফিস থেকে যে গাড়িটা আসতো সেটা একটা জিপ ছিল, সেটা অবশ্য ঢাকা ছিল, কিন্তু আমার সেই স্মৃতি আবার ফিরে এলো। বাবা অফিস থেকে গাড়িতে করে ফিরলে আমরা বন্ধু বান্ধব নিয়ে, বাবার যিনি ড্রাইভার থাকতেন তিনি আমাদের একটু আশেপাশটাই 10-15 মিনিট একটু এদিক ওদিক ঘুরিয়ে দিতেন, কখনো সখনো, ভেরি রেয়ার, কিন্তু হয়েছে একবার। সেই স্মৃতিটা আবার ফিরে এলো, ভীষণ এনজয় করলাম আমি। হ্যাঁ, দেখা হলো না হাতির সাথে, হরিণের সাথে, এমনকি হনুমানের সাথেও। এক কথায় লাজবাব। গরুমারা থেকে ফেরার পথে একটুও দুঃখ ছিল না যে কোনো জন্তু জানোয়ার দেখা হলো না, কিন্তু আমার জিপে চড়া হলো, এরকম একটা স্বপ্ন আমার পূরণ হবে, এটা আমার এক্সট্রা একটা পাওনা। ভরা রাস্তায় একদম শুধু ওপরে আকাশ আর আকাশ, আর আমি এই হুট খোলা জিপে। দারুণ, মনে থাকবে আমার সারা জীবন। ধন্য আমার ডুয়ার্স যাত্রা। আজকে আমাদের ডুয়ার্সের শেষ দিন। এই দেখুন দূরে বকেদের একটা কনফারেন্স হচ্ছে যে সারাদিন আমরা কি করব, কোন কাজ করব, মনে হচ্ছে সেটা। এত সবুজ, এত সবুজ। বলো, রিসর্টের কাছেই ওরা থাকে, আলাপ হলো ওদের সাথে। বাইরে প্রচন্ড গরম, বৃষ্টি, তাই চলে এলো আমাদের ঘরের মধ্যে। সবাই স্কুলে পড়ে, 3 বন্ধু, তাই তো? কোন ক্লাস? 6, 5। এটা হচ্ছে ভীষণ দুষ্টু আর বুদ্ধিমান। ওকে স্কুলে গান করতে বলা হয়। আমি হ্যাঁ, অল্প পারি। জনগণ মন হচ্ছে জাতীয় সঙ্গীত, ওটা আমরা এরকম বসে বসে করতে পারবো না। কিসে ওটা করতে হয়? দাঁড়িয়ে সোজা। কাদের মনে করে আমরা করি? যাদের জন্য আমরা স্বাধীনতা পেয়েছি, তাই তো? কার লেখা গান জনগণ মন? রবীন্দ্রনাথ। বাংলা কবিতা? বাংলা। হ্যাঁ। দারোগা বাবু এবং হাবু ভবানী প্রসাদ মজুমদার থানায় গিয়ে সেদিন ভোরে বললে কেঁদে হাবু, নালিশ আমায় মন না দিয়ে শুনেন বড় বাবু, 4জন ভাই আমরা একটা ঘরে থাকি, দুঃখে আমি সারাদিন রাত ভগবানকে ডাকি, বড়দা ঘরে 7টা বেড়াল পোষেন ছোট বড়, মেজোদা পোষেন 8টা কুকুর যতই বারণ করো, সেজোদা পাগল 10টা ছাগল রাখেন ঘরে বেঁধে, গদ্ধে তাদের প্রাণ যায় যায় মরচি কেঁদে কেঁদে, শুনেই হাবু বেজায় কাবু বললে করুণ সুরে, 150 পোষায় পায়রা আমার যাবে যেসব পুড়ে। বাহ! গরুমারার ঠিক উল্টো দিকেই এই হ্যান্ডিক্রাফটসের দোকান, বেশ ভালোই। বেড়াতে বেরিয়ে অকারণে নিজেদের বিপদে ফেলার কোনো মানে হয় না, সেটাই আমরা গাড়িতে আলোচনা করছিলাম। আসলে এনজেপিতে ফিরছিলাম, মানে এনজেপি হয়ে দার্জিলিং মেল ধরবো এবং কলকাতায় ফিরবো। তা ডুয়ার্স থেকে ফেরার পথে আমরা একদল হাতির মুখোমুখি হলাম, মানে দেখলাম, গজদন্তও ছিল। অসাধারণ সেই অভিজ্ঞতা। ড্রাইভার থামালেন না গাড়ি, কেন সেটা নিজেই ব্যাখ্যা করলেন। যখনই বলছিলেন ওই হাতি, হ্যাঁ, সবাই যখন বারণ করছে হাতি সব যদি এক জায়গায় থাকে তখন ওরা রাস্তাটাও ব্লক করে দিতে পারে। হ্যাঁ, তার জন্য আমাদের আবার টুরিস্ট নিয়ে আমরা অতটা রিস্ক নেই না, কারণ এর আগে অনেক দুর্ঘটনা হয়েছে টুরিস্টের সাথে। ডুয়ার্সকে পেছনে ফেলে নিউ জলপাইগুড়ি স্টেশনে যাওয়ার পথে এই যে গাজলডোবা আর সূর্য অস্তের যে আভা সারা আকাশ জুড়ে, দেখতে দেখতে মনে হচ্ছিল ডুয়ার্সের সৌন্দর্যের যেন কোনো শেষ নেই, অন্তহীন তার সৌন্দর্য। প্রাণ ভরিয়ে দিল সুন্দরী ডুয়ার্স। আমরা তখন চলেছি তিস্তা নদীর পাশ দিয়ে। সূর্য ডোবার পালা আসে যদি আসুক বেশ তো, গোধূলি রঙে হবে ধরণী স্বপ্নের দেশ তো, বেশ তো, বেশ তো। Please subscribe for updates.